আচ্ছা, আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন, যিনি জীবনে একবারও হাসতে চান না? কিংবা দুঃখের সাগরে ভেসেও হোঁচট খেয়ে হেসে ফেলতে ভালোবাসেন না? বাংলা সাহিত্যে এমন এক জাদুকর ছিলেন, যিনি কলমের এক আঁচড়ে আস্ত একটা ট্র্যাজেডিকে হাসির ফোয়ারায় রূপান্তরিত করতে পারতেন। বলুন তো তিনি কে? তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় শিবরাম চক্রবর্তী। তাঁর লেখায় যুক্তিগুলো সবসময় উল্টো পথে হাঁটে। আর সাধারণ মানুষের অদ্ভুত সব বিপত্তি দেখে চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ার আগেই ঠোঁটে হাসি ফুটে ওঠে। আজ আপনাদের শোনাবো তাঁরই লেখা এক অনন্য সৃষ্টি, হারাধনের দুঃখ। হারাধন বেচারা জীবনে দুঃখ পাওয়ার কি দারুণ সুযোগই না পেয়েছিল, আর সেই দুঃখের চোরাবালিতে এসে কিভাবে হাবুডুবো খেলো তা জানতে হলে গল্পটি আপনাকে একবারে শেষ পর্যন্ত শুনতে হবে। কারণ শেষ না হওয়া পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না যে হারাধনের আসল দুঃখটা ঠিক কোথায় লুকিয়েছিল। তো চলুন, আর দেরি কেন, হারিয়ে যায় শিবরামের সেই চিরকালীন হাসির দুনিয়ায়। আর হ্যাঁ, গল্পটি শেষ পর্যন্ত শুনে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আসুন শুরু করা যাক, হারাধনের দুঃখ। আমাদের হারাধনের বড় দুঃখ। দুঃখের কারণটা তার মাথায়। তার যে মাথা খারাপ হয়ে গেছে তা নয়। তাহলে তার বন্ধু বান্ধবরা তার সম্বন্ধে দুঃখিত হলেও সে নিজের সম্বন্ধে কোনো দুঃখ বোধ করতো না। কারণ তার যে মাথা খারাপ হয়েছে আর সকলে তা জানলেও তার কিন্তু অজানাই থেকে যেত। আসলে তার দুঃখের কারণ তার মাথার চুলে। হারাধনের বয়স বেশি নয়, এই ২২ মোটে। কিন্তু এরই মধ্যে তার দারুণ চুল উঠতে আরম্ভ করেছে। প্রত্যহ তেল মাখতে, চুল আঁচড়াতে এত বেশি চুল ক্ষয় হচ্ছে যে হারাধন রীতিমতো ভাবনায় পড়ে গেছে। এভাবে আর কিছুদিন চললে টাক পড়তে আর দেরি কি? আর টাক পড়বে তাই কিনা এই বয়সে? তার উপর হারাধন আবার কবিতা লেখে, যাকে বলে তরুণ কবি। রবীন্দ্রনাথ থেকে প্রায় প্রত্যেক কবিরই কেশাধিক্য আছে, সেটা আমরা জানি। আর তাই থেকে এই হারাধনের ধারণা চুলের সঙ্গে কবিতার নিকট সম্পর্ক কিছু একটা রয়েছে। বোধহয় আকাশের উড়ন্ত ভাবগুলো এই চুলে এসে আটকায়। যেমন বেতারের তারে শব্দ তরঙ্গ ধরা পড়ে। তো সেই চুল গেলে সে কি আর কবিতা লিখতে পারবে? বোধহয় না। আজ যদি রবীন্দ্রনাথের মাথা ন্যাড়া করে দেওয়া হয়, তিনি কি আর কবিতা লিখতে পারবেন? তাই হারাধন বেচারা ভারী ভাবনায় পড়েছে। চুল চলে গেলে ব্যক্তিত্ব যায়, যৌবন যায়। মাধ্যাকর্ষণ ছাড়া পৃথিবীর আর সমস্ত আকর্ষণ চলে যায়। কেবল জীবনটা থাকে। তাও কেবল প্রাণে থাকে মাত্র। সে জীবনের কোনো মানে থাকে না। তাই হারাধন বড়ই ভাবিত। অবশেষে হারাধন ভীষগ্রত্ন, ভীষকাচার্য, ধন্বন্তরী এইসব মার্কা মারা সাইনবোর্ড দেখে এক কবিরাজের শরণ নিল। গিয়ে প্রশ্ন করল, আচ্ছা মশাই, আপনাদের কবিরাজিতে কি সমস্ত ব্যাধির প্রতিকার আছে? কবিরাজ মহাশয় বিস্ময়ের বিমূঢ়তা অতি কষ্টে কাটিয়ে উঠে উত্তর দিলেন, বলেন কি আপনি? ত্রিকালজ্ঞ মুনি ঋষিদের আবিষ্কৃত এই আয়ুর্বেদ শাস্ত্র, আর আপনি যে অবাক করলেন আমাকে! না, না, দেখুন, আমি ঠিক তা বলছি নে। শাস্ত্রের উপরে কোনো কটাক্ষপাত আমি করছি নে। তা আমি বলছি কি, বাধা দিয়ে কবিরাজ বললেন, হ্যাঁ, কটাক্ষপাত আবার কাকে বলে? আজ না হয় ওই সদ্য বিষ, মানে ওই অ্যালোপ্যাথরা এসেছে। কিন্তু আগে? আগে কোন ওষুধ খেয়ে বাঁচতেন? সত্যে, ত্রেতায়, দাপরে? না, না, দেখুন, আপনি ভুল করছেন। আমি সত্য কি ত্রেতা যুগে ছিলাম না। দাপরেও আমি বাঁচিনি। এমনকি ২২ বছর আগেও। হ্যাঁ, ওই তো, ওই তো আজকালকার ছেলেদের দোষ। মুনি ঋষিতে বিশ্বাস নেই, শাস্ত্রে বিশ্বাস নেই। আর তাতেই তো উচ্ছন্নে গেল দেশটা। দেখুন,
বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। বিশ্বাস করতে শিখুন, বিশ্বাস করতে শিখুন। দেখুন, কৃষ্ণপ্রাপ্তি হতে পারে এমন কোনো মারাত্মক রোগ আমার হয়নি। আমার যে কোন রোগ, আদবে তা রোগ কিনা তাই আমি এখনো ঠিকমতো জানি নে। আর সেইজন্যই তো আপনার কাছে আসা। আচ্ছা, আচ্ছা বলুন তো আপনার কি ব্যাধি? যা কোনো চিকিৎসায় না সেরেছে তা কিন্তু কবিরাজিতে সারবে। আপনাকে খুলে বলতেও হবে না। দেখি, দেখি আপনার হাতটা। ও নাড়ি দেখলে আমি সব টের পেয়ে যাব। কবিরাজ মশাই হতভম্ব হারাধনের হাতখানা টেনে নিয়ে গম্ভীর মুখে অনেকক্ষণ ধরে নাড়ি টিপে অবশেষে বললেন, "হুম, হয়েছে। জালৌকা গতি। আপনার নাড়ির গতি ঠিক জোঁকের মতো। বায়ু, পিত্ত, কফ। আপনার বায়ু কুপিত। তা যন্ত্রণাটা কোথায়?" দেখুন, যন্ত্রণা কিছুই নেই। বেজায় চুল উঠছে। তো কবিরাজ মশাই ঠিক বুঝতে না পেরে বললেন, "হ্যাঁ?" হারাধন বললে, মাথার চুল উঠে যাচ্ছে। এইটাই আমার অসুখ।" তো কবিরাজ মশাই এবার রোগটা ধরতে পেরে নিজেকে সামলে নিলেন। "ও, আপনার চুলের রোগ? হ্যাঁ, বায়ু কুপিত কিনা? সেই কারণেই তো উঠছে। টাকের লক্ষণ দেখা দিয়েছে। অচিরেই টাক পড়বে।" কাঁচুমাচু মুখে হারাধন বলল, "অ্যাঁ? টাক পড়বেই? তো এর কি কোনো প্রতিকার নেই? আয়ুর্বেদ শাস্ত্রে কিংবা ত্রিকালজ্ঞ মুনি ঋষিদের ব্যবস্থায় কিংবা এই আপনার কবিরাজিতে?" "আছে বই কি। আলবাত আছে, আলবাত আছে। কই আপনি দেখান তো। রামায়ণ, মহাভারত খুলে যে যুধিষ্ঠির কি রামচন্দ্রের কখনো টাক পড়েছিল? দ্রোণাচার্যের কিংবা ধৃষ্টদ্যুম্নের? দশরথের কিংবা দশাননের? রাবণের ১২টা মাথার একটাতেও টাক পড়েনি। তাহলে তখনই কেন চুল উঠত না? আর এখনই বা কেন ওঠে? তা বলতে পারেন?" দেখুন, সেটা বোধহয় আমরা এই অ্যালোপ্যাথি ওষুধ খাই বলে। হ্যাঁ, ঠিক তাই। একবারে ঠিক ধরেছেন। তো যাই হোক, ও আপনার সেরে যাবে। আপনি ভাববেন না। শাস্ত্রীয় মহাভৃঙ্গরাজ তৈল দিন ৭ ব্যবহার করলেই আর দেখতে হবে না। তখন দেখবেন, হ্যাঁ, আপনার চিরুনি ঠেলাই দায় হয়ে যাবে। আশা ও উৎসাহে জীবন্ত হয়ে হারাধন বলল, "হ্যাঁ? বলেন কি? এমন ওষুধও আছে আপনার?" নিশ্চয়ই আছে। হ্যাঁ, আয়ুর্বেদে নেইটা কি? দিন, তাহলে এক্ষুনি আমাকে সেই ভৃঙ্গরাজ দিন আমাকে। যা দাম লাগে আমি দিচ্ছি।" দেখুন, এই শাস্ত্রীয় ওষুধ তো, এর দামটা একটু বেশি। তাই সবসময় তৈরি থাকে না। আপনাকে তৈরি করে তারপর দিতে হবে। অল্প করে তৈরি করতে খরচ বেশি পড়ে। আপনার কাছে বেশি কিছু নেব না। ওই তৈরির জন্যে যা কিছু খরচ, কেবল সেটাই দেবেন। আচ্ছা, কত পড়বে বলুন তো? আমি আগাম দিচ্ছি। আপনি এক কাজ করুন, আপনি আজই তৈরি শুরু করে দিন। হ্যাঁ, নিশ্চয়ই। এই আপাতত টাকা-ষোলো দিয়ে যান। তাতেই শিশিটাক হয়ে যাবে। আর এই ১ শিশি আপনার ১ মাসের ব্যবহারের পক্ষে যথেষ্ট। ষোলো টাকা! অতগুলো টাকার কথায় হারাধনের টনক নড়ে। কিছুক্ষণ ভাবল সে। টাকা আর চুল, কাকে সে ছাড়বে? অবশেষে চুলেরই জয় হল। রবিবাবুর কথা কাহিনীতে সে পড়েছিল কি এক মুসলমান সম্রাট কোন এক পরাজিত শিখকে প্রাণ দিতে চেয়েছিলেন তার চুলের বিনিময়ে। কিন্তু সেই শিখ চুল দিতে রাজি না হয়ে একেবারে গোটা মাথাটাই দিতে প্রস্তুত হল। সুতরাং হারাধন টাকা দিতে প্রস্তুত হবে, এর বেশি কথা কি? যদিও ৳১৬ সামান্য নয়, বিশেষত হারাধনের পক্ষে। হারাধন টাকা ১৬টা দিয়ে আমতা, আমতা করে বলল, দেখুন, আমার একটা প্রশ্ন আছে। এটা আপনার আয়ুর্বেদ শাস্ত্রের উপরে কটাক্ষপাত বলে মনে করবেন না। তা আমার জিজ্ঞাস্য এই যে, আপনি তো মহাভিজ্ঞরাজের মালিক। তবে মানে আপনার মাথায় এমন চৌকস টাক কেন?" টাকাটা ট্যাঁকে গুঁজে মধুর হাস্য করে কবিরাজ বললেন, "হ্যাঁ, বুঝলেন না? হ্যাঁ, ওটা তো বিজ্ঞাপন, তেলের নয়। হ্যাঁ, আমার নিজের। টাক হলো প্রবীণতার লক্ষণ। আর প্রবীণ চিকিৎসক না হতে পারলে কি পসার জমে?"
টাকা হলে টাক হয় কথায় বলে। আর উল্টোটাও আবার সত্যি। টাকের চাকচিক্য থেকে টাকার চাকচিক্য। হারাধন তথাপি যেন আশ্বস্ত হতে পারল না। কবিরাজ পুনরায় বললেন, দেখুন, এই জন্যে ভৃঙ্গরাজ মাখা দূরে থাক, এ শোঁকাও আমাদের মানা। আমরা তা শুঁকি না পর্যন্ত, পাছে টাক না পড়ে। এখন তো টাক পড়ে গেছে, কিন্তু এখনো বিশ্বাস করি না ওই তেলটাকে। তেলের এমন গুণ যে শুকলেও চুল গজায়। এতক্ষণে হারাধন নিশ্চিন্ত হলো। ধন্বন্তরী মশাইকে নমস্কার করে লাফাতে লাফাতে বাড়ি ফিরল। অবশ্যই মনে মনে লাফিয়ে। ইচ্ছে থাকলেও 22 বছর বয়সে 12 বছর মতন তো আর লাফানো যায় না। কয়েকটা দিন হারাধন খুব কষ্টে কাটালো ভৃঙ্গরাজের প্রতীক্ষায়। অবশেষে তৈরি হয়ে এলো ওষুধ। ও বাবা! এর যে নিদারুণ গন্ধ! তার সৌরভের সঙ্গে তুলনা দেবার উপযুক্ত শব্দই নেই। সে তেল মেখে খেতে বসলে সমস্ত ভাত গিয়ে মাথায় উঠবে। অর্থাৎ মাথায় উঠবার চেষ্টায় সামনেই শহর দরজা খোলা পেয়ে গলা দিয়ে গলে আসবে। সে তেল মাথায় মেখে রাস্তায় বেরোলে পেছনে কুকুর লাগবে কিনা বলা যায় না, তবে পথের লোকেরা যে তাড়া করবে এ ব্যাপারে কোনো ভুল নেই। তা কি করে আর বেচারা হারাধন? চুলের দায় প্রাণের দায়ের চেয়ে বড়। তেল মেখে অন্য লোকের কাছ থেকে তফাতে থাকে, কিন্তু নিজের থেকে তো আর দূরে থাকা যায় না। আর মাথাটা আবার নাকের বেয়াড়া রকম কাছে। তো এই সত্যটা এতদিন তার একেবারে অজানা না থাকলেও এখন খুব প্রবলভাবেই জানান দিতে থাকে। কিন্তু হারাধনের কপাল, আগে যদি বা 10টা 20টা চুল উঠত, এ ভৃঙ্গরাজ মেঘে এখন মুঠো মুঠো উঠতে লাগলো। হারাধন ভাবল, বোধহয় চুলের গোড়ায় ওষুধটা ঠিক যাচ্ছে না। সেই জন্য সে মরিয়া হয়ে একদিন রাত্রে শোবার আগে বুরুশ নিয়ে যেমন না ব্যাগব্রাশ শুরু করেছে, তার মনে হলো সমস্ত চুল যেন পরচুলার মতন পেছনে খসে পড়ল। হারাধন আয়নার কাছে দৌড়ে গিয়ে দেখে, ওমা, তাই তো! তো প্রতিপদে রাত্রে চন্দ্রোদয়ের মতো চুলের অন্ধকার ঘুচে গিয়ে সমস্ত মাথা জুড়ে দিব্যি চকচকে টাক বেরিয়ে পড়েছে। হারাধন প্রথমে ভাবল ডাক ছেড়ে কাঁদে। তারপর মনে হলো এখনই গিয়ে টুঁটি টিপে ধন্বন্তরীকে তার স্বস্থানে অর্থাৎ স্বর্গে পাঠিয়ে দেয়। একবার তার ইচ্ছে হলো লোটা কম্বল সম্বল করে বৈরাগী হয়ে বিরক্ত হয়ে বেরিয়ে পড়ে। আর সংসারে থেকে লাভ কি? সন্ন্যাসী হয়ে যেদিকে দু চোখ যায় চলে যায়। গেরুয়াটা পরে নিলেই চলবে কষ্ট করে, আর মাথাও মুড়োতে হবে না। সে কাজটা এগিয়েই রয়েছে। তারপরে মনে করল, না, আর বেঁচে সুখ নেই, সে আত্মহত্যা করবে। কিন্তু কিছুই তার করা হলো না। ভাবতে ভাবতে হারাধন তার সদ্যজাত টাকে হাত বুলোতে লাগলো। হাত বুলে সে আরামও পেল বেশ। প্রত্যেক জিনিসই তো ভালো দিক একটা আছে। টাকের ভালো দিকটা এতক্ষণে তার চোখে পড়ল এবং হাতেও ঠেকল। হারাধন অবশ্যই এখন আবিষ্কার করেছে যে টাক নিয়েও টেকা যায়, কিন্তু কবিরাজের সামনে রাস্তা সে আর মাড়ায় না। তার কেমন লজ্জা করে, ও পাশের ফুটপাত দিয়ে চলে যায়। তো একবার তার মনে হয় বটে যে টাকাগুলো বড্ড ঠকিয়ে নিয়েছে, কিন্তু তা তো আর ফেরত পাওয়ার কোনো উপায় নেই। এক আধটা নয়, 16টা টাকা। তাতে 16 দিন আরাম করে দেল খসে খাওয়া যেত, 32 দিন বায়োস্কোপে যাওয়া যেত, 2 মাস ফুটবল ম্যাচ দেখা যেত। টাকের চেয়ে টাকার শোকটা এখন তার বেশি। তো একদিন হারাধন দেখতে পেল তার এক বন্ধু কবিরাজের দোকান থেকে বেরোচ্ছে। আসন্ন বিপদ থেকে বন্ধুকে বাঁচানোর জন্যে সে তাড়াতাড়ি গিয়ে তাকে ধরল। কি হে, কবিরাজের কাছে কেন গেছলে? বুঝে সাক্ষাৎ। বন্ধু বলল, আর ভাই বলছো কেন, কোনো পুরুষে নেই কি এক ব্যাধি এসে জুটল। হারাধন তার মাথা ভরা চুলের দিকে সবিস্ময়ে তাকিয়ে বলল, সে কি, তোমার কি চুল উঠছে নাকি? না ভাই, বাত, তাও আবার পায়ে। কেউ বলছে সায়াটিকা, কেউ বলছে নিউরালজিয়া। তো মহা বিপদেই পড়েছি। হ্যাঁ, অ্যালোপ্যাথি তো করলুম, কিচ্ছু হলো না। ওই দিন কতকের জন্য সারে, তারপর আবার যেই কে সেই। দেখি একবার কবিরাজি করে।
হ্যাঁ, তা কবিরাজ কি বললে? বললেন কি একটা তেল একেবারে অব্যর্থ নাকি ওই দিন সাতেকের মালিশই সারবে। বৃহৎ বাত চিন্তামণি তৈল। তা তুমি কি বলছিলে? উনি সাক্ষাৎ কি? না, না, আমি বলছিলাম কি উনি তো ধন্বন্তরী। নামে এবং কাজেও। আমাকেও একটা তেল দিয়েছিলেন। বলেছিলেন ৭ দিন পরে আর দেখতে হবে না। তা কথা যা বলেছিলেন তা একবারে খাঁটি। হ্যাঁ? বলো কি? কিন্তু আমার কপাল, সে তেল এখন তৈরিই নেই। দামি জিনিস সবসময় তৈরি থাকে না। ১ শিশির দাম পড়বে বলল ৳২৪। তা দিতে আমি এক্ষুনি রাজি ছিলাম। কিন্তু উম তৈরি হতে লাগবে এখন ৩-৪ দিন। আমার আবার আজই এলাহাবাদ যেতে হবে। বদলি হয়েছে কিনা? থাকবার তো উপায় নেই। কি করি বলো তো? তাই তো। কি করবে তাহলে? হ্যাঁ, কি যেন বলছিলে? তোমাকে ওই তেল দিয়েছিলেন না? তা তার কিছু আছে? হারাধন আমতা, আমতা করে বলল, তার প্রায় সমস্তটাই আছে। সামান্য একটু ব্যবহার করেই যা ফল পেলুম। তা ভাই, তুমি নাও, তুমি ৳২৪০০ নাও। আর তেলটা আমাকে দাও। তাহলে বন্ধুর যথার্থ উপকার করা হবে। উম তা তা কি করে হয়? সে যে উম তা তোমার বাত তো সেরে গেছে ভাই। আরো তেল রেখে তুমি কি করবে? মানে কিন্তু না, না, আর কোনো কিন্তু না। বাড়ির কাছেই কোবরেজ। দরকার হলে তুমি তৈরি করে নিও। না, না ভাই, ওটা আমাকে দিতেই হবে। ৩ মাসের জন্য এলাহাবাদ ঢেলেছে। তোমার কাছে যা শুনলাম, তাতে বিদেশে হয়ে ওই তেল না নিয়ে আমি তো এক পাও এগোচ্ছি না। একরকম জোর করেই টাকা ২৪টা হারাধনকে গুঁজে দিয়ে তার বন্ধু তেলটা নিয়ে চলে গেল। তা হারাধন ভাবল, হ্যাঁ, মন্দ কি? একদিক দিয়ে তো ১.৫ গুণ ফিরে এলো। আর মহাফিঙ্গরা যে বাতের যতই ক্ষতি করুক, বৃহৎ বাত চিন্তামণির চাইতে বেশি করবে না নিশ্চয়ই। টাক হলেই টাকা হয় বলেছিল। তো কবিরাজের কথাগুলো তাহলে খাঁটি? হারাধন বিবেচনা করে দেখল। কিন্তু ৭ দিন বাদে এলাহাবাদ থেকে বন্ধুর চিঠি পেয়ে হারাধন তো অবাক। বন্ধু লিখেছে, "ভাই, ধন্য তোমাদের কবিরাজ। ৭ দিন মাত্র ব্যবহার করেছি। আর এর মধ্যেই আমার বাত প্রায় সেরে গেছে। তার ওষুধ মন্ত্রশক্তির ন্যায় অব্যর্থ। কি বলে যে তাকে আমার প্রাণের কৃতজ্ঞতা জানাবো?" ইত্যাদি, ইত্যাদি। ৩ মাস পরে বন্ধু কলকাতায় ফিরে এসে জেনে হারাধন বন্ধুর সঙ্গে দেখা করতে গেল। একটি ছোট ছেলে বৈঠকখানার দরজা খুলে তাকে বসিয়ে বললে, "মামা কামাচ্ছেন, আপনি বসুন।" হারাধন বসে আছে। ১৫ মিনিট, ০.৫ ঘন্টা, ১ ঘন্টা হয়। বন্ধুর আর দেখা নেই। অবশেষে ২ ঘন্টা বাদে বসবে কি চলে যাবে এই যখন হারাধন ভাবছে, তখন তার বন্ধু নামল। হারাধন মনে, মনে ভারী চটে গেছিল। কাজেই ১ম সাক্ষাতে কুশল প্রশ্ন, "কেমন ছিলে? কি বৃত্তান্ত?" ইত্যাদি সব ভুলে বলে বসল, মন্দ না। লাট সাহেবের এতক্ষণে নামা হলো।" বন্ধু বলল, কিছু মনে করো না ভাই, কামাচ্ছিলুম।" হারাধন সবিস্ময়ে বললে, দাড়ি কামাতে কি ১ যুগ লাগে নাকি?" "না, না, দাড়ি নয়, পা।" "হ্যাঁ? পা কামাচ্ছিলে কিরকম? পায়ের রোঁয়া কি কেউ আবার কামায় নাকি?" রোঁয়া নয় হে, রোঁয়া নয়, চুল। যাকে সংস্কৃত ভাষায় বলে কেশকলাপ, কেশদাম, তাই কামাচ্ছিলাম। "হ্যাঁ? পায়ে কেশদাম? হ্যাঁ, তুমি অবাক করলে ভাই আমায়।" আর দুঃখের কথা বলো না ভাই। এই বাত সেরেই এক উৎপাত জুটেছে। রোঁয়ায় আর চুলে তফাৎ তো জানো? সে তফাৎ এই যে রোঁয়া খানিকটা বেড়ে আর বাড়ে না। কিন্তু চুল ক্রমশ বেড়েই চলে। ভুরু আর চুলে যে তফাৎ। আমার দুটো পায়ের সমস্তটা জুড়ে যা গজিয়েছে তা রোঁয়াও নয়, ভুরুও নয়। আদি ও অকৃত্রিম চুল। না কামালে বেড়েই চলে। হাঁটার উপায় নেই। কেননা এমন ঘনবিন্যস্ত যে কেউ তাকে চুল ছাড়া অন্য কিছু বলে ভ্রম করবে না। তাই দাড়ির মতো নিয়মিতভাবে পা কামাই। কি আর করি বলো? হারাধন নিষ্পলক নেত্রে বন্ধুর ২ পায়ের দিকে তাকিয়ে রইল। বন্ধু বলল, "নিত্য এক হাঙ্গাম বটে, কিন্তু বাতের চেয়ে ঢের ভালো। চুলের রোগের জন্য তো ডাক্তারের কাছে ছোটার দরকার পড়ে না। কোনো যন্ত্রণাও নেই এর। আর এ রোগ তো কামালেই কমে যায়।" হারাধনের কণ্ঠ থেকে
একটিও কথা বেরোল না। সে মাথায় হাত দিয়ে কি যেন ভাবতে লাগলো। ঠিক মাথায় নয়, তার টাকে হাত দিয়ে। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।